নমস্কার। আজ আমি আপনাদেরকে যে উপন্যাসটি পড়ে শোনাবো সেই উপন্যাসটির নাম হলো কলঙ্ক ভাগী। এটা আমার স্বরচিত উপন্যাস। এই উপন্যাসের কোনো চরিত্রের সাথে যদি কখনো কোনো মিল পাওয়া যায় বাস্তব জীবনে কারোর, তাহলে সেটা হবে সম্পূর্ণ কাকতালীয়। পর্ব ১। সালটা ছিল ১৩২৫ বঙ্গাব্দ। এখনকার সময়কাল থেকে প্রায় ১০০ বছর আগে কথা। ভারতবর্ষ তখনও ইংরেজদের শাসন থেকে মুক্তি পায়নি। কলকাতা শহরের এক অভিজাত বাড়িও তার অন্দরবহন নিয়ে এই কলঙ্কভাগী গল্পটি গড়ে উঠেছে। কলকাতার এক অভিজাত বাড়ি রায়চৌধুরী ভিলা নামেই পরিচিত। আজ সেই বাড়ির কনিষ্ঠ পুত্র দেবেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বিলেত থেকে ব্যাজিস্টারি পাশ করে দেশে ফিরছে। সারা বাড়িতে একরকম উৎসব শুরু হয়ে গেছে। দেবেন্দ্রের মা মণিবালা দেবী আজ প্রভাতে গঙ্গা স্নান সেরে নিজ হাতে সমস্ত পদ রান্না করেছেন। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পোলাও, ৫ রকম ভাজা, পাঁঠার মাংস, পদ্মার ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, ভেটকি ফ্রাই, কাঁচা আমের চাটনি, নবীনের রসগোল্লা, নকুরের আম সন্দেশ আর অমৃতের দই বাজার থেকে আনিয়ে নিয়েছেন। দেবেন্দ্রের পিতা রাজা অনাথি নারায়ণ রায়চৌধুরী পুরো বাড়ি ফুল আর আলোয় ভরিয়ে দিয়েছেন। সন্ধ্যের জলসায় যে সকল অতিথি আমন্ত্রিত তাদের সকলকে আপ্যায়নে যেন কোনো ঘাটতি না থাকে। অনাদের মা গিরিবালা দেবী আজ ছোট নাতি আসার খুশিতে নিজ হাতে পরমান্ন রান্না করে তার সাধের গোপালকে ভোগ দিয়েছেন। গিরিবালার স্বামী রাজা শশীনারায়ণ রায়চৌধুরী আজ বছর ৩ ধরে শয্যাশায়ী। ধনী জমিদার হওয়ার দরুন এখনো প্রাণে বেঁচে থাকলেও এক সময়কালের বিলাসবহুল জীবনযাপনে খেসারত গুনছেন। সকাল ১০টা বেজে ৫ মিনিটে সাদা ঘোড়ার গাড়ি চড়ে দেবেন্দ্র রায়চৌধুরী বাড়ির সদর দরজায় এসে হাজির হলেন। নায়েব মশাই গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীকে ভিতরে ছোট জমিদার আসার খবর দিতে বললেন। প্রহরীর মুখের খবর শুনে সবার আগে মণিবালা অন্দরমহল থেকে ছুটে এলেন। আর মণিবালা খাসছি পরমাও মণিবালার পিছন পিছন বরণডালা নিয়ে এসে হাজির হলেন। শ্যামা দেবেন্দ্র আসা খবর দিতে গিরিবালা ঘরের দিকে পড়ি কি মরি করে তার ছাদে আচারের বোয়াম শুকানো ফেলে দৌড়ালো। শ্যামার থেকে খবর পেয়ে গিরিবালাও তার হাতের পায়েসের বাতি ধরিয়ে দিয়ে নিজের সদর দরজার দিকে এগোলেন। পাছে মণিবালা গিরিবালার আগে দেবেন্দ্র মিষ্টি মুখ করে দেন। মণিবালা আজ রানীর মতো সেজেছে। মাথায় দামিনী, নাকে নথ, কানে কানপাশা ঝুমকো, গলায় মণিহার, কোমরে কোমরবন্ধন, কিচ্ছুটি বাকি নেই। তার সাথে অঙ্গে বেনারস থেকে খাস তলব করে আনানো বেনারসি। আজ মনে হচ্ছে যেন ২৫ বছর আগে সেই সদ্য বিবাহিতা মণিবালা। সেই সুন্দর করে বাঁধা চুল, সেই পায়ে হাতে আলতা, ঠোঁটে পানে রাঙানো। ৮ বছর ধরে কেউই মণিবালাকে এভাবে সাজতে দেখিনি। মণিবালা অন্দরমহল থেকে বের হতেই পরমাকে শুধরাতে থাকলে। হ্যাঁ রে পরমা, তুই নিজে দেখেছিস খোকা কেমন দেখতে হয়েছে রে? না গিন্নিমা, নায়েবের থেকে খবর পেতেই আমি আগে দৌড়ে তোমায় বলতে এলেম, পাছে মা ঠাকুরন আগে ছোটদাবাবুকে বরণ করে নেয়। মণিবালা নিচে এসে ছেলেকে জড়িয়ে ধরে। ছেলে কাঁধ এখন মায়ের মাথা ছাড়িয়েছে। পরনে সাহেবি কোট প্যান্ট, মাথায় বিলাতি টুপি, ফর্সা গায়ের রং, মুখে তেজ, ছেলেকে পুরো সাহেব মনে হচ্ছে। মণিবালা বরণ সেরে কেঁদে ফেললেন। মণিবালা হঠাৎ যেন মনে হলো আজ তার সামনে দেবেন্দ্র নয়, ১০ বছর আগে বিলেত ফেরত মহেন্দ্র বাড়ির বড় ছেলে দাঁড়িয়ে আছে। কত বড় হয়ে গেছিস রে তুই। দেবেন্দ্র মণিবালাকে প্রণাম করে মণিবালার হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। ৮ বছর তো আর কম নয় মা। এবার গিরিবালা দাদুভাই দাদুভাই করতে করতে এসে উপস্থিত হলো। দেবেন্দ্র মায়ের হাত ছেড়ে ঠাকুমাকে প্রণাম করল। আর আশীর্বাদ স্বরূপ গিরিবালা দেবেন্দ্রকে স্নেহ চুম্বন করেই শ্যামার আনা গোপালের পায়েস দিয়ে দেবেন্দ্র মিষ্টি করালেন।
অন্দরমহলের দালানে আসতেই দেবেন্দ্র বাবার সম্মুখীন হলেন। বাবাকে প্রণাম করে খুব বেশি কথা না বাড়িয়েই তিনি ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উদ্যত হলেন। দেবেন্দ্র অনাদিকে খুব একটা পছন্দ করে না, যদিও তার কিছু কারণও বর্তমান। অন্যদিকে সরলাবালা দোতলার সব থেকে বড় ঘরে তার নিজস্ব কক্ষে হাত পা মেলে শুয়ে আছে, আর তার সর্বক্ষণের ফরমাইশ খাতা মালতী সরলার ভেজা চুলে ধোয়া দিয়ে তা শুকিয়ে দিচ্ছে। এমন সময় সরলার কানে দেবেন্দ্রকে বরণ করার শঙ্খধ্বনি এলো। কি হচ্ছে রে মালতী? বাইরে এত শাঁখের আওয়াজ কিসের? আজ কি কোনো পুজো পার্বণ আছে? আমার তো মনে পড়ছে না। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না, তাই বলিনি। আজ ছোট্টবাবু ফিরেছে বিলেত থেকে। সরলার সাথে সাথে বিছানায় উঠে বসলো। ছোট্টবাবু নামটা শুনেই সরলা পুরো কেঁপে উঠল। তার হৃৎস্পন্দনও বেড়ে গেছে। আজ সে ফিরছে, আর তুই আমায় বলিসনি? বলেই সরলা বিছানা থেকে এক লাফে নেমে প্রায় দৌড়ে দরজার কাছে গেল। দরজার খড়খড়ি সরিয়ে বাইরে এসে চোখ রাখলো। দেবেন্দ্রকে পিছন থেকে এক ঝলক দেখতে পেল। দরজাটা খুলতেই যাচ্ছিল, হঠাৎ গিরিবালার আদেশ ও স্মরণ হলো। তা যথাক্রমে, এই ঘরের বাইরে যদি তুই এক পা রেখেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। অলক্ষ্মী অপয়া, নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না? তোর থেকে আমার বয়স 2 কুড়ি বেশি ছাড়া কম নয়, তবুও আজ আমি রাজাবাবুকে বেঁধে রেখেছি আমার আঁচলে। বেহায়া মাগি, ঘরের বাইরে যদি পা রাখতে দেখেছি না, তবে দূর করে দেবো তোকে এই বাড়ি থেকে। শিয়াল কুকুর ছিঁড়ে খাবে তখন, ঠিক হবে। আরো আরো আগেই দেওয়া উচিত ছিল। যেদিন থেকে ঘরে ঢুকেছিস সেদিন থেকে মহেন্দ্রটা ঘর ছাড়া, একটা রাতও থাকতে দেয়নি। দেবেন্দ্র সিঁড়ি দিয়ে উঠে এসেই একবার সরলার ঘরের সামনে দাঁড়ালো। দেবেন্দ্রকে দেখেই সরলা খড়খড়ি নামিয়ে দিল। সরলা কাজল আঁখে দেবেন্দ্র স্পষ্ট অনুভব করতে পারল। সে ঘরে করা নাড়তেই যাচ্ছিল, গিরিবালা এসে দেবেন্দ্রর হাত ধরলেন। আমার দাদু ভাই তো দেখছি এতদিন বিলেতে থেকে সবই ভুলে গেছে। তোমার ঘর এটা নয় দাদু ভাই, ওপাশেরটা তোমার ঘর। এটা তো তোমার বড়দার বৌমনির ঘর দাদু ভাই। গিরিবালার কথা শুনে দেবেন্দ্র একটু হাসলো, তাচ্ছিল্যের হাসি। তারপর দেবেন্দ্র নিজের ঘরে চলে গেল। পর্ব 2। বিকেলে দেবেন্দ্র অভ্যর্থনা সভায় কলকাতার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত, কিন্তু দেবেন্দ্র চোখ সরলাকেই খুঁজে যাচ্ছে। সরলা দেবেন্দ্র প্রথম ভালোবাসা, তার সব থেকে নিরাপদ আশ্রয়, জীবনের প্রথম বন্ধু। আজ দেবেন্দ্রের অভ্যর্থনা সভায় বেশ বিশিষ্ট কিছু ব্যক্তি বিশেষের সমাগম। তাদেরই মাঝে মুর্শিদাবাদের জমিদার বাড়ি থেকে জমিদার উদিতভূষণ লাহা তার নায়েবের সাথে উপস্থিত। উদ্দেশ্য দেবেন্দ্রর বোন পূর্ণিবালাকে একবার চাক্ষুষ দেখতে যাওয়ার। পূর্ণিবালা এই বছর 18তে পড়বে। বিদ্যালয় গণ্ডি সে অতি কষ্টে পার করেছে। পূর্ণিবালার গায়ের রং বেশ শ্যামলা, হলেও তার চোখ মুখ বেশ পরিষ্কার, আর মুখে একটা ঝকঝকে ভাব আছে। অনাদিও বড় ছেলে বাড়ি ফেরার সব আশা ভরসা হারিয়েছে। আজ পূর্ণিবালাকেও মাত্রাতিরিক্ত সাজিয়ে গুছিয়ে গিরিবালার এক পাশে বসিয়ে রাখা হয়েছে। ভাবটা এমন যেন সে ঠাকুমার সেবা করতেই তার পাশে বসে আছে। উদিত কথায় কথায় অনাদির কাছে পূর্ণিবালার সাথে তার ছেলে প্রমথভূষণ লাহার কথা বলেন। এই প্রমথ বাংলা, সংস্কৃত ও ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর পাশ করে এখন জমিদারি সামলান। পাশাপাশি নিজের একটি প্রেস আছে। তাতে দৈনিক পত্রিকার পাশাপাশি মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা ছাপানো হয়। এই প্রেসের মালিক এবং সম্পাদক প্রমথ নিজেই। অনাদিও এরকমই একটি আত্মীয়তা খুঁজছিলেন নিজের একমাত্র কন্যার জন্য, যেখানে তার মেয়ে লক্ষ্মী ও সরস্বতী উভয়ের সাথেই বিরাজ করবেন। দেবেন্দ্রের সাথে সকলে আলাপ পরিচিতির পর যখন অনেক চেনা অচেনা মুখের ভিড়েও নিজের সুদীক্ষল ঘন কালো আখিজোড়াকে কোথাও খুঁজে পেলেন না, তখন নিজের বোনকে সে ব্যাপারে জিজ্ঞাসাই করে ফেললেন। পূর্ণি, সরলা কোথায় রে? সকাল থেকে তো তাকে একবারও দেখতে পেলাম না। কে? বৌদিদি?
তাকে তুই এখানে কোথায় পাবি রে? তার তো এখানে আসা নিষেধ। নিষেধ? নিষেধ কেন? কেন হবে না বল দেখি? তার জন্যই তো আজও বড় দাদা মোদের ঘর ছাড়া। আজও বড়দাদা চাকদার বাহান বাড়িতেই থাকে। কেন? সরলা কি তাকে অস্বীকার করেছিল? অস্বীকার? অস্বীকার করার জন্য স্বীকার করা প্রয়োজন। বড়দাদা তাকে কখনো বউ বলে স্বীকারই করেননি। শুনেছি সেখানে নাকি তার বাধা বাদী আছে, হীরাবাই না মুক্তাবাই, কি যেন নাম। সারা কলকাতা তল্লা তার জন্য পাগল। তাকেই নাকি সারা জীবনের জন্য কিনে নিয়েছে বড়দা ভাই। দেবেন্দ্র প্রসঙ্গ না বাড়িয়ে স্থান পরিহার করেন। অপরদিকে মালতী, কুসুম আর সরলা তিনজনে রায়চৌধুরীদের তিনতলা গ্রন্থাগারে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিলেন। পড়ছিল আসলে সরলা, আর কুসুম এক মনে সরলার পড়া শুনছিল। সরলা বা কুসুম কেউই এই সময় গ্রন্থাগারে থাকে না। তবে আজ দুপুরে কর্মকাণ্ডের জেরে গ্রন্থাগারে আসা হয়নি। সেটি এবেলা ননদ বউতে উসুল করছে। কুসুম সরলার পিস্তত ননদ। বছর দুয়েক আগে কুসুমের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কাশিতে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কুসুমের পিতা। তার মৃত্যুর পর সদ্য বিধবা বোনকে আর বোনঝিকে সুদূর কাশিতে ফেলে আসতে পারেনি অনাদি। সেদিন যখন অনাদি নিজের সাথে বিধবা বোন ঝিতিরানী ও ষোড়শ বর্ষীয় কুসুমকে নিয়ে রায়চৌধুরী ভিলায় ঢুকলেন, সেদিনই মণিবালা সিঁদুরে মেঘ দেখে শিউরে উঠেছিলেন। কুসুম গাত্রবর্ণের পাশে নিজের শ্যামলা কন্যাকে দেখে। সেদিন থেকেই ধৃতিরানী আর কুসুম এর একরকম নির্বাসিতের মতোই জীবনযাপন করেন। তাদের স্থান হয়েছে গ্রন্থাগারের পাশে ছাদের ঘরেই। কুসুম আর সরলা আজ ঠিকই করেছে সবাই ঘুমিয়ে পড়লে তারপর ওরা একে একে ঘর থেকে বেরিয়ে নিজ নিজ কক্ষে যাবেন। ইদানিং তাদের সাহিত্যের নেশা ছাড়া ক্ষুধা, ঘুম, তৃষ্ণা কিছুই যেন আসে না। মালতী স্পষ্ট বুঝতে পারছে এইভাবে চলতে থাকলে এই দুই নারীর আয়ু বেশি দিন নেই। তাই সে সবার থেকে লুকিয়ে পিছনের পথ দিয়ে গুটি গুটি পায়ে রান্নাঘরে যায় দুজনের জন্য 2 গ্লাস দুধ আনতে। রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়িতে উঠতে গিয়েই দেবেন্দ্রর মুখোমুখি পড়ে যায় মালতী। এই, তুমি চাপাডাঙ্গার মালতী না, যে সরলার মামার বাড়ি থেকে এসেছিলে সরলার সাথে? লেঠেল রাম সিং এর সাথে তোমার বিয়ে দেওয়া হয়? দেবেন্দ্রকে দেখে চমকে ওঠে মালতী। আঁচল দিয়ে নিজের মুখ আড়াল করে, মাথা নেড়ে সম্মতি জানায়। আমি এইমাত্র সরলার ঘরে গেছিলাম, সে তো সেখানে নেই। কোথায় আছে সে? ছোট বাবু, সে যে চাইলেও আপনার সাথে দেখা করতে পারবি নি গো, তার যে বড় কঠিন মানা আছে। আমার সরলা আমার সাথে দেখা করবে না? এ তো অসম্ভব। কোথায় সে? বলো আমার, সে কোথায়? মালতী কোনো কথা না বলে দেবেন্দ্রকে তিনতলা গ্রন্থাগারে আলোর দিকে ইশারা করতেই দেবেন্দ্র সেই দিকে রওনা দেয়। আর তার পিছন পিছন দুধের গ্লাস নিয়ে মালতীও এসে দাঁড়ায়। দেবেন্দ্র মালতীর হাত থেকে দুধের গ্লাস নিয়ে তাকে ওখানে অপেক্ষা করতে বলে নিজে ভেতরে এলো। দেবেন্দ্রকে দেখার পূর্বেই দেয়ালে কোনো পুরুষের প্রতিবিম্ব দেখে সরলা ঘোমটা টেনে নিজের মুখ ঢাকলেন। দেবেন্দ্র সরলার সাথে কথা বলার উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিলেন, কিন্তু কুসুমকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। কুসুমও দাদা বলে দেবেন্দ্রকে এক প্রকার জড়িয়ে ধরলেন। কুসুম ভুলেই গেছে যে সে এবারই আশ্রিতা। সরলা নিজের চেয়ার ছেড়ে উঠে এসে দেবেন্দ্রর হাত থেকে থালা সমেত গ্লাসগুলো নিয়ে টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় দেবেন্দ্র পিছন থেকে সরলার বাম বাহু নিজের ডান হাত দিয়ে ধরে তাকে আটকালো। সরলা এবার মৌনতা ভাঙল। দেব, যেতে দাও আমায়। দেবেন্দ্র সেই একইভাবে কুসুমকে এক হাতে জড়িয়ে রেখে সরলাকে উত্তর দিল, যাবো বলে তো আসিনি, থাকবো বলে এসেছি, ভালোবাসতে এসেছি, তোমার সব কথা শুনতে আর আমার সব কথা বলতে এসেছি। কুসুম তার ছোদ্দার মুখে বড়দা বউয়ের প্রতি এমন সম্বোধন শুনে বেশ লজ্জা পেলেন। সরলাও ভেবে পেল না কুসুমের সামনে দেবকে ঠিক কি বলা উচিত। দেবেন্দ্র এবার প্রথমে কুসুমকে, তারপর সরলাকে চেয়ারে বসিয়ে নিজেও সামনে একটা চেয়ার টেনে বসলেন।
পর্ব ৩। দেবেন্দ্র প্রথমে কুসুমের এখানে আসা এবং নিচের অভ্যর্থনা সভাতে অনুপস্থিত কারণ জানতে চাইলেন। আজকের এই সভাটা আপাত দৃষ্টিতে তোমার অভ্যর্থনা সভা হলেও আসলে এটি যে অন্যদিকে মামা আর মাইমার মানে কর্তা বাবা আর গিন্নিমার তাদের একমাত্র কন্যার জন্য পাত্রর পরিবার বাছাইয়ের এক সুবর্ণ সুযোগ। দেবেন্দ্র খুবই অবাক হলো। কর্তা বাবা, গিন্নিমা মানে? এবার সরলা আর চুপ থাকতে পারল না। সে আঁচলে মুখ লুকিয়ে বলে ফেলল, বছর ২ আগে পিসমশাইয়ের আকস্মাৎ মৃত্যুতে পিসিমা ভেঙে পড়েন। তিনি একা অবিবাহিতা কন্যা নিয়ে কোনো কুলকিনারা করতে পারছিলেন না। পিসমশাইয়ের ঠিক করা পাত্র বাপা মারা মেয়ে কুসুমকে বিবাহ করতে চায়নি। অজ্ঞতা পিসিমা তার কাশিবাসকে একবারেই ত্যাগ করে বাবার সাথে কুসুমকে নিয়ে এ বাড়িতে এসে ওঠেন। আর তোমাদের লোভী জমিদার বাড়ি নিজের মেয়েকে ঠকাতেও তাদের বুক কাঁপেনি। কাঁপবেই বা কি করে, যাদের নিজেদের ২ ছেলে, এক নিঃস্ব সদ্য অনাথ মেয়ে আর বাড়ির গিন্নির স্নেহের সইকে ঠকাতে বুক কাঁপে না, তাদের মেয়েকেই বা ঠকাতে বুক কাঁপবে কেন? তার বড় দাদাই তার সমস্ত সম্পত্তিতে তার স্বর্গত স্বামীর দেনার দায় চাপিয়ে কুসুমদের বাড়িটা হাতিয়ে নেয়। শুনেছি সেটাই নাকি যৌতুক হিসাবে বরপণ দেয়া হবে পূর্ণির স্বামীকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সরলা উঠে আমবাগানের দিকে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেবেন্দ্র আর কোনো কথা বলতে পারছিল না। তার চোখেও জল ছলছল করছিল। হোক না সে পুরুষ মানুষ, তবু মানুষ তো। দেবেন্দ্র একটা গ্লাস থেকে ঢাকা সরিয়ে কুসুমের মুখের কাছে ধরে ইশারা করতেই তাতে চুমুক দিল কুসুম। কুসুম এই পৃথিবীতে নিজের বাবা ছাড়া এই মানুষটাকে সব থেকে বেশি ভরসা করে। সে ধীরে ধীরে দুধ খেতে লাগলো। তার ছোটবেলার স্মৃতিও মনে পড়তে লাগলো। সরলা আবার মুখ খুলল। কুসুমের বিবাহ স্থির হইয়াছে। পাত্র তোমাদের এই নায়েবের পুত্ররত্ন গিরিশ। দেবেন্দ্র আর চুপ থাকতে পারল না। গিরিশ? সে তো শুনেছি বৃত্তি পরীক্ষাও উত্তীর্ণ হতে পারেনি। তাতে কি? রায়চৌধুরীদের আশ্রিতার জন্য এর থেকে বেশি আর কি করা সম্ভব? তার উপর মানুক ছাই না মানুক, লোকে তো জানে রায়চৌধুরী কুসুমের মাতুল ঘর নিজেদের ছেলেদের সাথে তো আর। এবার দেবেন্দ্র চেয়ার ছেড়ে উঠে সরলাকে এক ঝটকা টেনে নিজের সামনে দাঁড় করালো। দমকা হাওয়ায় সরলার আঁচল মাথা থেকে সরে গেল। পূর্ণিমার আলোয় সরলার মুখ চকচক করে উঠল। সরলা নিজের ২ চোখ বন্ধ করে নিল। সে সরাসরি দেখতে চায় না তার দেবকে। দেবেন্দ্র চোখ পড়ল সরলার রাঙানো সিঁথিতে। তার বুকটা হু হু করে উঠল। পড়ে যাওয়া আঁচলটি তুলে সরলার মুখ ঢেকে দিল দেবেন্দ্র। মালতী দরজা খুলে ভিতরে এলো। সবাই খুঁজছে আপনাকে ছোটবাবু। দুধের গ্লাসটা এখানে নিয়ে এসো মালতী। মালতী টেবিলে রাখা দুধের গ্লাসটা এনে দেবেন্দ্রর সামনে দাঁড়ালো। দেবেন্দ্র গ্লাসটা সরলার সামনে ধরে ইশারায় খেতে বলল। সরলা কথা না বাড়িয়ে ৮ গ্লাস খেয়ে মালতীকে গ্লাসটা ফেরত দিতে যাচ্ছিল। দেবেন্দ্র ছো মেরে গ্লাসের দুধটা নিমেষে শেষ করল। সরলাকে ঘরে নিয়ে যাও মালতী, ঘরে যা কুসুম। তোমার সব রাগে অভিমানে, অতীত বর্তমান ভবিষ্যতে, ভালোবাসায় ভালো থাকায় একমাত্র আমারই অধিকার সরলা। সে অধিকার তুমি আমাকে দাও আর নাই দাও। একবার সবার জন্য তোমাকে হারিয়েছি, এবার নিজের জন্য তোমাকে চাই। সরলা আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। পিছনে কুসুম আর মালতীও।